আজকে আমরা ফায়ার অপারেটর ভাইবার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা ফায়ার অপারেটরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এই প্রশ্ন উত্তর পর্বটি আশা করছি খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে দিবে আশা রাখতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আমরা জানবো যে ফায়ার অপারেটর। তো এই ফায়ার অপারেটরের ফায়ারের ফুল ফর্ম কি? অনেক সময় জিজ্ঞাসা করে বসে যে ফায়ারের পুরো নাম কি। তো ফায়ারের এফ মানে হচ্ছে ফাইন্ড, মানে খুঁজে বার করো, ফাইন্ড, FIND, ফাইন্ড। আই ফর ইনফর্ম, ইনফর্ম, INFORM, ইনফর্ম মানে জানানো, কোনো কিছু জানিয়ে দেওয়া। আর ফর রেস্ট্রিক্ট, RESTRICT, রেস্ট্রিক্ট মানে বাধা দেওয়া। অনেক জায়গাতে রেজিস্ট্যান্সও করা থাকে, যে ওটা মানেও বাধা দেওয়া। আর ই ফর এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ, GU, এক্সটিংগুইশ, EXTINGUISH। হ্যাঁ, এই বানানটা অনেক সময় লিখতে দিয়ে দেয়, একটু ভালো করে মনে রাখতে হবে যে এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া। তাহলে ফায়ারের আমরা কি ফুল ফর্ম পেলাম? ফাইন্ড খুঁজে বার করো, ইনফর্ম জানিয়ে দাও, রেস্ট্রিক্ট বা রেজিস্ট্যান্স বলা হয় বাধা দেওয়া, আর এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া। এবার যদি বলা হয় ফায়ার অপারেটর মানে কি, তো ফায়ার অপারেটর মানে হচ্ছে দমকল কর্মী, ঠিক আছে? যারা আগুন নিয়ে কাজ করে তারাই হচ্ছে ফায়ার অপারেটর। তো এইবার অনেক সময় ফায়ার FIRE, আর অনেক সময় এটাও দিয়ে দেয় যে আচ্ছা বলুন তো এই FIR মানে কি? এটা তো FIR, ফায়ার, ফায়ার মানে আগুন, আর এই FIR মানে কি? এটা মানে হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট, F ফর ফার্স্ট, FIRST, সরি, ফার্স্ট FIRST, ফার্স্ট। I ফর ইনফরমেশন, ইনফরমেশন। আর আর ফর হচ্ছে রিপোর্ট, REPORT। আশা করছি বোঝা গেল। তাহলে এই ফায়ার হচ্ছে আগুন, আর FIR এটা ফায়ার, কোনো কেউ ধমক দিলে বা কোনো কিছু হারিয়ে গেলে এ সমস্ত কিছু জানিয়ে রাখার জন্য আমরা FIR করি থানাতে। তো এই হচ্ছে FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওকে, তো এবার আমরা আমাদের কাজে আসি। এবার আমরা জানবো যে আগুন কি। জিজ্ঞাসা করতেই পারে যে আগুন কি, তো বলবা যে আগুন হলো জ্বলন প্রক্রিয়ার একটা দৃশ্যমান প্রভাব, মানে আমরা চোখে দেখতে পাই তো আগুনটা, সেই জন্য সুন্দর করে বলে দিবে যে আগুন হলো জ্বলন প্রক্রিয়ার একটা দৃশ্যমান প্রভাব। এটি একটি অতি দ্রুত রাসায়নিক বিক্রিয়া, খুব তাড়াতাড়ি ঘটে, তো যা জ্বালানি, অক্সিজেন ও তাপের প্রভাবে সৃষ্টি হয় এবং তাপ, আলো আর ধোঁয়ার সৃষ্টি করে। কি কি বললাম? যে আগুন হলো জ্বলন প্রক্রিয়ার দৃশ্যমান প্রভাব। কিছু না বললে এইটুকু, এই লাইনটুকু একটু বলে আসবে, হ্যাঁ, যে আগুন হলো জ্বলন প্রক্রিয়ার দৃশ্যমান প্রভাব। তারপরে কি, যে এটা একটা অতি দ্রুত রাসায়নিক বিক্রিয়া যা জ্বালানি, অক্সিজেন এবং তাপের প্রভাবে সৃষ্টি হয় এবং তাপ, আলো আর ধোঁয়ার সৃষ্টি করে। মানে কি, যে আগুন জ্বলতে জ্বালানি লাগবে, অক্সিজেন লাগবে, তার সাথে তাপ লাগবে। তিনটে জিনিস যদি একসাথে করা যায় তাহলেই কি হবে, আগুনের সৃষ্টি হবে, মানে এই আগুনটা সৃষ্টি হবে। আগুন যখনই সৃষ্টি হবে তখন কি সৃষ্টি হবে? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আবার তাপের সৃষ্টি হবে। তো এখান থেকে আবার অনেক সময় জিজ্ঞাসা করে বসে যে আচ্ছা বলুন তো আগুন লাগলে কোন গ্যাস নির্গত হয়? তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে আগুন লাগলে কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। অনেক সময় আবার অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আবার এখানে জিজ্ঞাসা করতে পারে যে কার্বন ডাই অক্সাইডের সংকেত কি বলুন? তো কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO, আর এখানে 2, ঠিক আছে? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত। হ্যাঁ, C ফর কার্বন, ও ফর অক্সিজেন, যেহেতু দুটো আছে অক্সিজেন সেজন্য এখানে 2 বসা আছে। হ্যাঁ, আর যদি বলে কার্বন মনোক্সাইড সংকেত বলুন, তাহলে এটা হচ্ছে CO, একটা, শুধুমাত্র একটাই। হ্যাঁ, C, এটা হচ্ছে বড় হাতের O, বড় হাতের C, CO, কার্বন মনোক্সাইড। মনো বলতে এক,
এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এবার অনেক সময় জিজ্ঞাসা করে যাচ্ছে পথে যে আচ্ছা বলুন তো দুটোর মধ্যে কোনটা বেশি শরীরের জন্য ক্ষতিকর। তো মানব শরীরের জন্য অবভিয়াসলি মনে রাখবে যে কার্বন মনোক্সাইড আমাদের বেশি ক্ষতিকর। এইবার আমরা আমাদের আর একটা আলোচনা আছে যে আগুনের উপাদানগুলা কি। তো আগুনের উপাদান কিন্তু চারটা, হ্যাঁ, আগুনের উপাদান হচ্ছে চারটি। কি? জ্বালানি, অক্সিজেন, তাপ। এইবার একটু মনে রাখতে হবে যে স্যার এখানে আর একটা লেখা আছে শৃঙ্খল বিক্রিয়া। কেন লেখা আছে? যদি আমি একটা ঘর কল্পনা করি আর ঘরের মধ্যে একদিকে জ্বালানি রাখলাম, এক জায়গায় অক্সিজেন রাখলাম, এক জায়গায় তাপ রাখলাম, তাদের মধ্যে যদি সংস্পর্শ না আসে তাহলে কিন্তু আমাদের এই আগুন জ্বলবে না। সেজন্য আরেকটা চতুর্থ যেটা উপাদান দরকার হয়, যেটা শর্তের দরকার হয়, সেটা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। সেজন্য বলা হয় যে আগুনের উপাদান হচ্ছে চারটি। একটা হচ্ছে জ্বালানি, সে তরল জ্বালানি হতে পারে, কঠিন জ্বালানি হতে পারে, গ্যাসীয় জ্বালানি হতে পারে, অন্য কোনো জ্বালানি হতে পারে। অক্সিজেন লাগবে, তার সাথে তাপ লাগবে এবং শৃঙ্খল বিক্রিয়া হতে হবে, অর্থাৎ তাদেরকে টাচে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। চারটি উপাদানের মধ্যে যদি আমরা একটাও কোনোভাবে অনুপস্থিত করতে পারি তাহলে আগুন জ্বলবে না বা জ্বলা আগুন নিভে যাবে। কি বললাম? যে আগুনের যে চারটা উপাদান জ্বালানি, অক্সিজেন, তাপ বা শৃঙ্খল বিক্রিয়া যে ঘটছে, এদের মধ্যে যদি আমরা একটাকেও যদি অনুপস্থিত করতে পারি বা একটাকেও যদি আমরা বাধা দিতে পারি তাহলে আগুনটা নিভে যাবে বা আগুনটা আর জ্বলবে না। তারপরে কি আসছে আমাদের, যে আগুন লাগলে কোন বা দহনে কোন গ্যাস। আমরা কিছুক্ষণ আগে বললাম, কি পড়লাম, যে আগুন লাগলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। কার্বন ডাই অক্সাইডের সংকেত পড়লাম বন্ধুরা, সেটা হচ্ছে CO2। আর জ্বালানির অসম্পূর্ণ দহনে কি বললাম, যে কার্বন মনোক্সাইড। দুটোর মধ্যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বললাম, কার্বন মনোক্সাইড হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা আমাদের রক্তের সাথে মিশে যায় এবং অক্সিজেনের কি করে, রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতাটা কমিয়ে দেয়। যদি জিজ্ঞাসা করে বলে দেবে যে কার্বন মনোক্সাইড আমাদের রক্তের সাথে মিশে যায় এবং অক্সিজেনের পরিবহন ক্ষমতাটা কমিয়ে দেয়। ওকে। এইবার অনেক সময় বলা হয় যে ফায়ার ট্রায়াঙ্গেল বা দহন ত্রিভুজ বলতে কি বোঝেন। দেখো, আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের যদি আগুন লাগতে লাগে বা আগুনের জন্য আমাদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে তিনটে উপাদান, সেটা হচ্ছে অক্সিজেন, তাপ আর জ্বালানি। তো এইটাই হচ্ছে, এই তিনটের সমন্বয়ে আমাদের একটা হচ্ছে মডেল, হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেল। মানে তুমি ফায়ার ট্রায়াঙ্গেল দেখেই বুঝতে পারবে যে আগুন জ্বলার উপাদানগুলো কি কি। এই জন্য লেখা আছে দেখো সুন্দরভাবে, ফায়ার ট্রায়াঙ্গেল বা দহন ত্রিভুজ বা অগ্নি ত্রিভুজও বলতে পারো বা আগুন ত্রিভুজও বলতে পারো। যে ফায়ার ট্রায়াঙ্গেল বা দহন ত্রিভুজ যে যেভাবে মানে করে ফায়ার ট্রায়াঙ্গেলের, হ্যাঁ। তো ভালো বাংলাতে হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেল বা দহন ত্রিভুজ হলো একটি সহজ মডেল। এটা একটা মডেল যা বেশিরভাগ আগুনের জন্য প্রয়োজনীয় তাপ, জ্বালানি এবং অক্সিজেন তিনটি উপাদানকেই কিন্তু তুলে ধরে। ওকে। এবার নেক্সট প্রশ্ন, যে কোন ধরনের আগুন তাপ, জ্বালানি, অক্সিজেন ছাড়াই গঠিত হয়। দেখো, এইবার বলি যে আগুন সাধারণত কি হয়, যে এই তিনটে উপাদান ছাড়া ঘটা সম্ভব নয়, ঠিক আছে। তবে তুমি প্রাথমিকভাবে যদি তাপ না দাও, অনেক সময় কি হয়, ইলেকট্রিক্যাল যে আগুনগুলো থাকে সেগুলোতে কি হয়, অনেক সময় অতিরিক্ত তড়িৎ প্রবাহ বা শর্ট সার্কিটের সৃষ্টি হয়। তখন অতিরিক্ত তড়িৎ প্রবাহ থেকে তাপ তৈরি হয়, মানে তুমি ডাইরেক্ট তাপ দিচ্ছ না, কিন্তু ওই তড়িৎ প্রবাহের জন্য যে তাপ হচ্ছে সেই তাপ থেকেই আবার কিন্তু আগুন লাগতে পারে। তাই যদি বলে কোন ধরনের আগুন তাপ, জ্বালানি, অক্সিজেন ছাড়া সংঘটিত হতে পারে না, তাহলে বলবে যে আগুন লাগার শর্তই হচ্ছে স্যার আমাদের তাপ, জ্বালানি, অক্সিজেন লাগবে। তবে তাপ সরাসরি না দিয়ে যদি অনেক সময় শর্ট সার্কিটের জন্য হয় তাহলে কিন্তু হয়ে যাবে। যদি আরও কেউ এর চেয়ে ভালো উত্তর পাও তাহলে একটু বলবে, আমার জানা নেই কিন্তু, হ্যাঁ। যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এইবার আমরা পড়বো, কিছুক্ষণ আগে বললাম যে শর্ট সার্কিট বা এই শর্ট সার্কিটটা কি। তো শর্ট সার্কিট বলবে যে অনেক সময় কি হয়, যে অস্বাভাবিকভাবে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় কোনো বিশেষ কারণে। যদি কোনো তড়িৎ বর্তনীতে বা তড়িৎ যন্ত্রে অস্বাভাবিকভাবে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় তখন তাকে শর্ট সার্কিট বলা হয়। ভালো করে আবার বলছি, মনে রাখো যে কোনো বিশেষ কারণে যদি কোনো তড়িৎ যন্ত্রে বা তড়িৎ বর্তনীতে অস্বাভাবিকভাবে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় তবে তাকে বলা হয় শর্ট
সার্কিট। ওকে, তো শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হয়, যে বর্তনীর যে রোধটা, সেই রোধটা কি হয়, খুবই কমে যায়, খুব কম হয়। জিজ্ঞাসা করতে পারে যে শর্ট সার্কিটের ক্ষেত্রে রোধের পরিমাণটা কি হয়, তো বলবে যে রোধের পরিমাণটা খুবই কমে যায়। তো শর্ট সার্কিটের ক্ষতিকর প্রভাব আছে, তো জিজ্ঞাসা করতে পারে যে ক্ষতিকর প্রভাবগুলো কি কি, তাহলে বলবে যে শর্ট সার্কিটের ক্ষতিকর প্রভাবগুলি হলো যে অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে সমস্ত মূল্যবান যন্ত্রপাতি আছে, সে মূল্যবান যন্ত্রপাতি যেমন এসি, টিভি, ফ্রিজ, এগুলো অনেক সময় শর্ট সার্কিটের জন্য পুড়ে যায়, ফলে অনেক সময় আমাদের কি হয়, ক্ষতি হয়। ওকে, শর্ট সার্কিট দিয়ে আবার অনেক সময় মানে যে সমস্ত মেকানিকগুলো আছে, বা মানে ভালো বাংলাতে কি বলবো, যারা ইলেকট্রিক্যাল কাজ করে, তারা অনেক সময় অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি শর্ট সার্কিটের মাধ্যমে আবার যাচাই করে। হ্যাঁ, এটা একটু ভালো গুণ বলতে পারে যে শর্ট সার্কিটের উপকারিতা কোথায়। এবার আমাদের আছে যে দাহ্য বস্তু কি, তো বলবে যে যে সকল বস্তু তাপ অক্সিজেনের সংস্পর্শে এসে সহজেই জ্বলে ওঠে। হ্যাঁ, যে সকল বস্তু তাপ অক্সিজেনের সংস্পর্শে সহজেই জ্বলে ওঠে এবং আবার কি করে, তাপ আলোর সৃষ্টি করে দেয় এবং তার সাথে কি ধোঁয়ার সৃষ্টি করে, তাকে বলা হয় দাহ্য বস্তু। যেমন কি, যে কাঠ, কাগজ, কেরোসিন, পেট্রোল ইত্যাদি। এইবার আমরা বলতে পারি যে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আগুন জ্বলতে সাহায্য করে এমন একটি গ্যাসের নাম করো। তো আগুন জ্বলতে সাহায্য করে কে, যে অক্সিজেন। অক্সিজেনের সংকেত কি বলতেই পারে, O2। তো এই অক্সিজেন যেহেতু পড়ছি, অক্সিজেনেরই একটা রূপভেদ হচ্ছে ওজোন গ্যাস। হ্যাঁ, তো ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। অনেক সময় জিজ্ঞাসা করে বসে যে ওজোন গ্যাস সে সংকেত বলুন, তাহলে বলবা O3, এটা হচ্ছে অক্সিজেনেরই একটা রূপভেদ। এই ওজোন গ্যাস আছে বলেই আমাদের, ওজোন গ্যাসটা কোথায় আছে, যে ওজোন গ্যাস হচ্ছে এই যে পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে, তার যে একটা স্ট্র্যাটোস্ফিয়ার আছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারে আছে ওজোন স্তর। আর ওই ওজোন স্তরটা বাইরের যে অতিবেগুনি রশ্মি আছে, যে অতিবেগুনি রশ্মি আমাদের ক্যান্সার ঘটাতে পারে, সেই অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়। এই জন্য O3টা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বললাম, যে আগুন জ্বলতে সাহায্য করে একটি গ্যাসের নাম, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের সংকেত কি বললাম, O2। ও লিখবে এভাবে, ছোট্ট করে এখানে টু দিবে, কারণ দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণুর তৈরি, এটা হচ্ছে অক্সিজেনের অণু। আর যদি শুধু ও বলে তাহলে অক্সিজেন পরমাণু, মানে দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি হয়। ওকে, আর কি বললাম, যে অক্সিজেনেরই একটা রূপভেদ হচ্ছে O3 বা ওজোন গ্যাস। ওজোন গ্যাস হচ্ছে মাছের আষ্টে গন্ধযুক্ত গ্যাস। আর ওজোন গ্যাস কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। হ্যাঁ, ওজোন গ্যাসের জন্য পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকে। ওকে, আর একটা কি বললাম, এই সম্পর্কে আবার তোমাকে জিজ্ঞাসা করতে পারছে, আচ্ছা গ্রিন হাউস গ্যাস আর কয়েকটা নাম বলেন তো। তো গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 এর সংকেত, তারপরে মিথেন CH4। সংকেত না বলতে পারে, নামগুলো বললে হবে। জলীয় বাষ্প, জলীয় বাষ্প হচ্ছে H2O, বলতে পারে জলের সংকেত কি, মানে এই জলীয় বাষ্প H2O। তারপরে কি বললাম, O3, CFC, এগুলো হচ্ছে কি, যে তোমার, তারপরে নাইট্রাস অক্সাইড N2O, এগুলো হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এরা পৃথিবীর উষ্ণতাকে বৃদ্ধি করে। যদি বলে যে গ্রিন হাউস গ্যাস কি, বলবা যে যে সমস্ত গ্যাস পৃথিবীর উষ্ণতাকে বৃদ্ধি করে তারাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, আর এই গ্রিন হাউস প্রভাব আছে বলে পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন বাড়ছে, যেটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। অনেক সময় জিজ্ঞাসা করে বসে যে গ্লোবাল ওয়ার্মিং কি, বলবা যে পৃথিবীর গ্রিন হাউস প্রভাবের জন্য পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন বাড়ছে, ওইটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকর দিক যদি বলে কি, তো তাহলে বলবে যে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকর দিক হচ্ছে স্যার, যে আমাদের যে পৃথিবী আছে, এই যে পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, হ্যাঁ, এটা যদি পৃথিবী হয়, তো পৃথিবীর দুপাশে যে মেরু অঞ্চলে মেরুগুলো আছে, সেই মেরু বরফগুলো জমে যাবে, মহাপ্লাবন, সুনামির মতো সৃষ্টি হতে পারে। তার সাথে সাথে অনেক রোগ দেখা দিচ্ছে, গাছের পাতা বিপন্ন হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন বাড়ার জন্যই হচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হচ্ছে। এবার আমরা পড়াতে আসিনি যে যে এমন একটি মানে গ্যাসের নাম করো যে নিজে জ্বলে। নিজে জ্বলে কে, হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন কিন্তু নিজে জ্বলে। আর আগুন নেভাতে সাহায্য করে কোন গ্যাস, তো কার্বন ডাইঅক্সাইড। এই তিনটা গ্যাস কিন্তু অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, যে আগুন জ্বলতে সাহায্য করে এমন একটি গ্যাসের নাম হচ্ছে অক্সিজেন। আগুন জ্বলে, নিজে জ্বলে এমন একটি গ্যাস, এটা হচ্ছে হাইড্রোজেন। আর আগুন নিভাতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর ভালোভাবে রিপিট করো, আশা করছি অনেক কিছু বোঝা যাবে। হ্যাঁ, নেক্সট আমরা দেখব, হ্যাঁ, অনেক সময় জিজ্ঞাসা করে বসে যে আচ্ছা বলুন তো আগুন কত প্রকার বা আগুন কত ধরনের হয়।
তো একটু সুন্দরভাবে উত্তর করবে যে স্যার আগুন প্রধানত 4 ধরনের, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, এছাড়াও 2 ধরনের আগুন দেখা যায়, ক্লাস ই এবং ক্লাস এফ বা ক্লাস কে। অর্থাৎ মোট আগুন হচ্ছে 6 ধরনের বা আগুন 6 প্রকারের। তবে ভারতীয় নিয়ম অনুসারে আগুনকে 5 ভাগে ভাগ করা হয়। এক্ষেত্রে ক্লাস ই, এখানে এ লেখা হয়ে গেছে, ক্লাস ই অর্থাৎ ইলেকট্রিক্যাল যে আগুনটা আছে সেই আগুনটাকে ধরা হয় না। যদি বলে ইটা কি, অর্থাৎ ইলেকট্রিক্যাল আগুন অর্থাৎ তড়িৎজনিত আগুন, সেটা কিন্তু ধরা হয় না। কি বললাম আবার, যে যদি বলে আগুন কত প্রকার বা কত ধরনের হয়, তাহলে বলবে স্যার আগুন প্রধানত 4 ধরনের, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, এছাড়াও 2 ধরনের আগুন দেখা যায়, ক্লাস ই এবং ক্লাস এফ বা ক্লাস কে, মোট 6 ধরনের আগুন। বা উল্টোভাবে তুমি বলতে পারো যে স্যার মোট 6 ধরনের আগুন, প্রধানত 4 ধরনের, না আগেরটা বলাই ভালো হবে, যে আগুন প্রধানত 4 ধরনের, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, এছাড়াও 2 ধরনের আগুন দেখা যায়, ক্লাস ই এবং ক্লাস এফ বা ক্লাস কে, মোট 6 ধরনের আগুন। তবে ভারতীয় নিয়ম অনুসারে 5 ভাগে ভাগ করা যায়। ক্লাস ইটাকে আগুনকে কিন্তু ধরা হয় না গণনায়, হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রিক্যাল আগুনটাকে আগুনের প্রকারভেদে অর্থাৎ ভারতে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এবার একটু জানবো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আগুনটা কি, হ্যাঁ, একটু ভালো করে দেখতে হবে যে ক্লাস এ, ক্লাস এ আগুন কোনটা, যে সাধারণত কঠিন বস্তু, কঠিন বস্তু শুধু মাটি পাথর বাদ দিয়ে তুমি যাই কঠিন বস্তু পাও না কেন, কাঠ, কয়লা, কাগজ, যাই কঠিন বস্তু পাবা, সেখান থেকে যে আগুনটা তৈরি হবে সেটাই হচ্ছে ক্লাস এ। আবারও বলছি, মাটি পাথর ছাড়া তুমি যেই ধরনের আগুন পাও না কেন সেই আগুনটাই হচ্ছে, অর্থাৎ যে কোনো ধরনের কঠিন বস্তু থেকে আগুন পাও সেটা হচ্ছে ক্লাস এ। ওকে, কাঠ, কয়লা এগুলো থেকে। ক্লাস বিটা কি, তো ক্লাস বি হচ্ছে তরলের আগুন, মানে তরল জ্বালানি, যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল ইত্যাদি থেকে, অর্থাৎ জল তো হয় না, জল বাদে যে সমস্ত তরলগুলো তুমি দেখতে পাচ্ছ, পেট্রোল, ডিজেল ইত্যাদি, এগুলো সমস্ত আগুনকে ক্লাস বিতে রাখা হয়েছে। ক্লাস সি কি, যে কোনো ধরনের গ্যাস, সিএনজি বলো, এলপিজি বলো, মিথেন বলো, গোবর গ্যাস বলো ইত্যাদি থেকে যত রকমের আগুন আছে সবাই ক্লাস সি এর অন্তর্ভুক্ত। অর্থাৎ ক্লাস এ হলো কঠিন বস্তুর আগুন, ক্লাস বি হচ্ছে তরল বস্তুর আগুন, ক্লাস সি হচ্ছে গ্যাসীয় বস্তুর আগুন। ওকে, ক্লাস ডিটা কি, এখানে একটু, হ্যাঁ তার আগে বলে নিই, ক্লাস ডিটা হচ্ছে ধাতব পদার্থ, ধাতব পদার্থ ম্যাগনেসিয়াম, টাইটেনিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এগুলো থেকে যে সমস্ত ধাতব, কঠিন ধাতব বস্তু থেকে যে সমস্ত তুমি আগুন পাবে সেটা হচ্ছে তোমার ক্লাস ডি, সেটা আলাদা করা হয়েছে, আলাদাভাবে ভাগ করা হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে ক্লাস ডি। তাহলে কি বললাম, ক্লাস এ সাধারণত কঠিন বস্তু যেমন কাঠ, কয়লা, কাগজ, কি কি বাদ পড়ছে আমাদের, মাটি, ধাতু আর তোমার পাথর বাদে যা কঠিন বস্তু তুমি দেখতে পাবা সবই ক্লাস এতেই পড়ে কিন্তু। ইন জেনারেল বললাম, হ্যাঁ, যদি তোমাকে যদি জিজ্ঞাসা করে বলবা যে কঠিন বস্তু যেমন কাঠ, কয়লা, কাগজ ইত্যাদি থেকে যা সমস্ত সাধারণ আগুনগুলো, সেইটাই হচ্ছে ক্লাস এ। ক্লাস বিটা কি, বললাম তরল জ্বালানি বা অর্থাৎ কেরোসিন, পেট্রোল, ডিজেল ইত্যাদি থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্লাস বি। ক্লাস সি বললাম কি, গ্যাসীয় আগুন। আর ক্লাস ডি কি বললাম, ধাতব পদার্থের আগুন, ম্যাগনেসিয়াম, টাইটেনিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির আগুন, হ্যাঁ। ক্লাস ইটা কি, ই ফর ইলেকট্রিক, হ্যাঁ, ক্লাস ই এই ধরনের আগুন কোনো তড়িৎ বর্তনী বা তড়িৎ যন্ত্রে অতিরিক্ত তড়িৎ প্রবাহের জন্য হয়। যেমন এটা কি, যে তড়িৎ প্রবাহ চলছে ওই সময় ট্রান্সফরমার পুড়ে গেল, বা কোনো মিটারে, বৈদ্যুতিক মিটারে আগুন লেগে গেল, বা কোনো বৈদ্যুতিক যন্ত্রে আগুন লেগে গেল, তখন সেই আগুনটাকে বলবো ক্লাস ই ধরনের আগুন। ভালো করে বুঝবে এই ধরনের আগুনটা, হ্যাঁ, যে বৈদ্যুৎ চলছে অর্থাৎ তড়িৎ প্রবাহ চলছে সেই সময় আগুন লেগে যাচ্ছে, সেইটা হচ্ছে ক্লাস ই। এবার আমি যদি কি করি, যে বৈদ্যুতিক আগুনটাকে বিদ্যুৎ প্রবাহটাকে বন্ধ করে দিলাম, অর্থাৎ সুইচটাকে বন্ধ করে দিলাম, কোনোভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলাম, তখন সেই আগুন কিন্তু ক্লাস ইতে থাকে না, সেটা অন্য কোনো ধরনের পড়ে যায়, হয় ক্লাস এ বা ক্লাস বি বা ক্লাস সিতে চলে যায়। আর একটা ক্লাসে আরেক ধরনের আগুন আছে, সেটা হচ্ছে ক্লাস এফ। ক্লাস এফ কি, যে রান্নাঘর থেকে উৎপন্ন আগুন, অর্থাৎ রান্নাঘরে দেখবো প্রচুর বিভিন্ন ধরনের জিনিস আছে, খাবারের তেল ইউজ করা হয়, চর্বি ইউজ করা হয়, বা অন্যান্য বার্নিশ জাতীয় পদার্থ থাকে, সেগুলোতে মানে রান্নাঘরে যে আগুনটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্লাস এফ। অনেক জায়গাতে বলা হয়, অনেক সময় ক্লাস কে বা কিচেন বলা হয়, হ্যাঁ। তো আমরা দেখতে পেলাম যে কোন ধরনের আগুন, আগুন ক প্রকারের এবং কি কি। এরপরের ক্লাসে আমরা আগুনকে কিভাবে নিবানো হয় এবং আরো অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এরকম আমরা 5টি ক্লাস দেব, দেখলে আশা করছি খুবই উপকারে লাগবে।